প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নম্বর 14। সকাল থেকে নাজনীন বেগম নুসরাতের পেছন পেছন ঘুরছে। নুসরাত কারণ জিজ্ঞেস করার পর ও কোনো উত্তর দিচ্ছে না। নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য কাপড় বের করে ওয়াশরুমের দিকে চলে গেল। নাজনীন বেগমও তার পেছন পেছন গেলেন। নুসরাত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে মায়ের দিকে তাকালো। এক ভ্রু তুলে জিজ্ঞেস করলো, কি? নাজনীন বেগম না করলেন, কিছু বললেন না। নুসরাত নাজনীন বেগমের এমন আচরণ দেখে বিরক্ত হলো। আম্মা, কি হয়েছে? নাজনীন বেগম আবার বলেন, কিছু হয়নি। নুসরাত প্রচুর বিরক্ত হলো। মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করে বলল, আম্মা, তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবে? আমি কাপড় কিভাবে বদলাবো তা দেখবে? ছি, না, আমি কেন তোর সাথে ওয়াশরুমে যাব? তোর কেন মনে হলো আমি তোর সাথে ওয়াশরুমে যাব? তাহলে আমার পিছন পিছন ওয়াশরুমের দরজা পর্যন্ত আসার মানেটা কি? আসলে ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি আসিস কেন? তাড়াতাড়ি এসে কি করব? ইসরাতকে দেখতে আসছে আজ। তো কি হয়েছে? আমাকে শেষ করতে দে। আচ্ছা বল, একটু কাজে সাহায্য করবি, তাড়াতাড়ি চলে আসিস। আমার শোন, আমি পারবো না আসতে, আমার প্রচুর কাজ আছে আজ ভার্সিটিতে। নাজনীন বেগম কিছু একটা ভেবে বললেন, আজ যদি ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস তাহলে তোকে টাকা দিব। টাকার কথা শুনতেই লাফ দিয়ে নাজনীন বেগমের কাছে আসলো নুসরাত। মুখ হাসি হাসি করে বলল, আমা, কত টাকা দিবা? 220 টাকা দিব। নুসরাত কপাল কুঁচকে তাকালো। নাজনীন বেগম বুঝলেন এই টাকায় হবে না, আর একটু বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা 400 টাকা দিব, হবে? এর বেশি দিতে পারবো না, রাজি থাকলে বল। নুসরাত মিসকি শয়তানির মতো মুখ বানিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। যার মানে সে রাজি এই প্রস্তাবে। নাজনীন বেগম বললেন, দেরি হয়ে যাচ্ছে না ভার্সিটি যেতে, তাড়াতাড়ি বের হ, পরে ইরহাম রেখে চলে যাবে। নুসরাত তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো। ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে বল, আম্মা, নাস্তা দাও। নাজনীন বেগম বলেন, দিয়েছি। ইরহাম আর নুসরাত ভার্সিটিতে যাওয়ার পথে বাইক নিয়ে একটা ছেলে এসে তাদের পথ রোধ করলো। নুসরাত প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকালো ছেলেটার দিকে। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটা চুল দুদিকে ছাড়া দিল। কি ভাই, বাইক কেন থামালেন আমাদের সামনে? অন্য জায়গা পাননি বাইক থামানোর জন্য? আর আমার মুখের ওপর এসে চুল ঝাড়া দিলেন কেন? আর জায়গা খুঁজে পাননি? আমার সেন্সিটিভ নাক এখন পিটপিট করছে। আজাইরা মানুষ, কাজ কাম নাই, আমার নাকের বিনাশ করে দিলেন। ইরহাম নুসরাতকে বকবক করতে দেখে কানে কানে বলল, চুপ করার জন্য। ইসরাত ইরহামের পায়ে লাথি দিয়ে বলল, তুই তো পুরুষ নামের কলঙ্ক, তোর বোনের ওপর গাড়ি তুলে ফেলছে আর তার প্রতিবাদ তুই থাকতে আমি করছি, আবার বলিস আমাকে চুপ করার জন্য? আজ বাড়িতে গিয়ে তোকে কীভাবে শাস্তি করি দেখিস। ইরহামকে শাসানোর শেষে নুসরাত বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম? ছেলেটা কানে হাত চাপা দিল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, শালিকা, এত কথা বলো না। এত কথা কিভাবে একসাথে তুমি বলতে পারো? এত কথা বলে আমার কানের পোকা মেরে ফেলছো। আচ্ছা যাই হোক, ওইসব ছাড়ো, তোমার বোনের কথায় কোথায়? ভার্সিটিতে আজকাল দেখা যায় না? নুসরাত নিজের তর্জনী আঙুল তুলে বলল, এই ছেলেই, তুমি আমার বোনের দিকে দিয়ে কি করবে? ও ভার্সিটিতে গেলে যাবে, না গেলে নেই, তোমার কি দরকার ওর সাথে? কিছুটা অবাক হওয়ার ভান করে বলল ছেলেটা, তুমি জানো না শালিকা, তোমার বোন তোমাকে বলেনি? আচ্ছা, না বলে কি হয়েছে, আমি বলে দিচ্ছি, ও আমার ভবিষ্যৎ বাবুর আম্মু লাগে, আর তুমি আমার শালিকা। নুসরাতের মাথা প্রচণ্ড গরম হলো। হাতের কাছে কিছু থাকলে ছেলেটার মাথা ফাটিয়ে দিত এখন। এমনিতেই লেট হয়েছে বাসা থেকে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হতে, এর মাঝে এই ছেলে আরও প্যাচাল শুরু করেছে। নুসরাত হালকা ঝুঁকে ছোট্ট একটা পাথর হাতে নিল। নুসরাতকে এভাবে হঠাৎ ঝুঁকতে দেখে ছেলেটাও ঝুঁকে তাকালো নুসরাতের সাথে। যখন দেখলে নুসরাত ছোট খাটো পাথর তুলেছে, ছেলেটি বুঝে গেল ওর ওপরই পাথরটা মারা হবে। বাইক স্টার্ট দেওয়ার আগেই নুসরাত ছোটোখাটো পাথরটা ছেলেটাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারল। পাথরটা ছেলেটার চোখের কিছুটা উপরে পড়ল। নুসরাতকে আবার ঝুঁকতে দেখে বাইক টান দিয়ে চলে যেতে যেতে বলল, যেমন বড় বোন তেমন ছোট বোন। আয় হায়, আমার চোখ ফাটিয়ে দিল শালি। নুসরাত হাত ঝেড়ে বিশ্রী গাড়ি দিল। ইরহাম মেয়ের বাহুতে থাপ্পড় মারল। ইরহাম থাপ্পড় খেয়ে হাত দিয়ে বাহু ঘষল। নুসরাত বলে, তুই ভাই নামের কলঙ্ক, ছেলে নামেরও কলঙ্ক। অন্যদিকে সৈয়দ বাড়ির গেটের সামনে থেকে গাড়ির হর্নের শব্দ আসলো।
জাইন নিজের রুমের জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো, যা আবার নিমিষেই মিশে গেল মুখের সাথে। মুখ গম্ভীর বানিয়ে ফর্মাল শার্টের ওপরে বোতাম লাগিয়ে নিল জাইন। জীবান হাতের কোট হাতে তুলে নিয়ে রুম থেকে বের হলো। রুম লক করে সিঁড়ির দিকে চলে গেল। ইসরাতের রুম ক্রস করার সময় রুমের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। নিচতলায় নেমে লিপি বেগমকে ডাক দিয়ে বলল, আম্মু আমি বের হচ্ছি, ফিরতে লেট হবে। জাইন কথাটা বলেই মেইন দরজা খুলে বের হয়ে গেল। লিপি বেগম কিচেন থেকে বের হয়ে আসলেন। পিছন থেকে চিৎকার করে বলেন, তুই আরস, ইরহাম সবগুলো চলে যাচ্ছিস? আজ মেহমান বাড়িতে আসছে আর একটা ছেলেও বাড়িতে নেই। জায়ানটাও কোথায় চলে গেল? জাইন পিছনে না ফিরে চিৎকার করে বলল, আম্মু আরশকে না হয় জায়ানকে পাঠিয়ে দিব। আমি এসবে থেকে কি করব? আমার কাজ আছে ডেলার সাথে। লিপি বেগম মুখ কালো করে চেয়ে থাকলেন জাইনের দিকে। মুখ দেখে বোঝা গেল ডেলার কথা শুনে ওনার মুখ কালো হয়ে গিয়েছে। প্রফেসর ক্লাস করাচ্ছেন। সবার মনোযোগ প্রফেসরের দিকে হলেও শেষের বেঞ্চে বসা 3 জন মেয়ের কোনো মনোযোগ নেই সেদিকে। তারা আছে তাদের নিজেদের গল্প নিয়ে। কিছুক্ষণ পরপর পিছনের বেঞ্চ হতে আসছে ফিসফিস হাসির শব্দ। প্রফেসর নিজ ক্লাস শেষে নিজের মাইক প্রজেক্টর গুছিয়ে চলে গেলেন ক্লাস থেকে। প্রফেসর বের হওয়ার সাথে সাথে যারা ক্লাস করবে না তারা বের হয়ে গেল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে ক্লাস হতে বের হলো, সাথে ইরহামও বের হলো। সাদিয়া আর সৌরভী সব ক্লাস করে যাবে বাসায়, তাই তারা ক্লাসে রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই জুন মাসের রৌদ্রের তাপ শরীরে লেগে খা খা করে উঠল। নুসরাতের মনে হলো তার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। ইরহাম বলল, চল আইসক্রিম খাই। এই গরমে শরীর পুড়ে গেল, আইসক্রিম খেলে একটু আরাম লাগবে। রোদের জন্য নুসরাত চোখ কুচকে তাকিয়ে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। ইরহাম আচ্ছা বলে আইসক্রিম কিনতে চলে গেল। নুসরাত কপালে হাতে ঘাম মুছে এদিক সেদিক তাকিয়ে ছাত্রছাত্রীদের যাওয়া আসা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরহাম আইসক্রিম নিয়ে আসলো। দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ালো। দাঁড়ানোর 2 মিনিটের মাথায় একটা রিক্সা আসলে সেটা ভাড়া করে উঠে গেল রিক্সায়। সৈয়দ বাড়ির সামনে গিয়ে রিক্সা থেকে নেমে গেল নুসরাত আর ইরহাম। ভাড়া মিটিয়ে বাসার গেটের সামনে থেকে নতুন মানুষের কথার শব্দ শুনে ইরহামকে বলল, মনে হয় মেহমান চলে এসেছে, আমি কিচেনের দরজা দিয়ে ভিতরে যাচ্ছি। ইরহাম বলল, আমি এই বেশ নিয়ে নতুন মানুষের সামনে দিয়ে যাব, আমিও কিচেনের রাস্তা দিয়ে যাব তোর সাথে। নুসরাত আর ইরহাম কিচেনের দরজার দিকে গিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। নুসরাত, তুমি বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকো, এদিক দিয়ে গেলে তোর ড্রয়িং রুম হয়ে যেতে হবে। আমি বাড়ির পিছনে দরজা খুলছি, আর তুমি ফ্রেশ হয়ে কিচেনে আসো, কিছু কাজ আছে। ইরহাম ফ্রেশ হয়ে ওখানে বসো, কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দিবে। ভাইয়ারা এখনও কেউ বাসায় আসেনি, বড় ভাই ততক্ষণ তাদের সাথে কথা বলুক। দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি দুজন, আর নতুন কাপড় পরে বের হবে। ইরহাম, নুসরাত তুমি একটা কামিজ পরে নিও মা, প্লিজ। রোহিণী কাজ করতে করতে তাড়াহুড়া করে কথাগুলো বলল। নুসরাত আচ্ছা বলে চুপচাপ বাড়ির পিছনের দিকে চলে গেল। ইরহাম ও নুসরাতের পিছন পিছন দৌড়ালো। রহিম এসে দরজা খুলে দিল। তারা দুজন বাড়ির পিছনের দরজা দিয়ে নিজের রুমে চলে গেল। নাসির সাহেব বাড়িতে এসেছেন কিছুক্ষণ হলো। ছেলের বাড়ির সবার সাথে পরিচিত হওয়ার পর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সবাই সবার নিজস্ব মতামত দিচ্ছে, কোন সরকার থাকলে ভালো হবে, কোন সরকার থাকলে খারাপ হবে। এই বিষয় নিয়ে বয়স্ক মানুষদের মধ্যে তর্কা বিতর্ক চলছিল। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে এসে বসলেন ড্রয়িং রুমের সোফায়। মুখের ভিতরে একদলা পান সুপারি। ছেলের বাড়ির মানুষ সালাম দিলেন মেহেরুন্নেসাকে। মেহেরুন্নেসা সালামের জবাব ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, পোলা কোনডা? বয়স্ক দেখতে যে লোক তিনি বললেন, কি বলছেন বুঝতে পারিনি। ঘটক পান খাওয়া দাঁত বের করে হাসলো। লোকটাকে উদ্দেশ্য করে বলল, মতিউর ভাই, খালা বলছেন আমাগো মানে আপনার ছেলে কোনডা?
মতিউর সাহেব হেসে তার পাশে বসে থাকা 30 বছরের এক ছেলেকে দেখিয়ে বলেন, আমার ছেলে সিয়াম চৌধুরী। মেহেরুন্নেসা কপাল কুঁচকে সিয়াম নামে ছেলেটার উপর থেকে নিজ চোখ বোলালেন। ছেলেটাকে পর্যবেক্ষণ করা শেষে মুখের বিকৃতি ঘটিয়ে বলেন, এইডা বলা, আমার ইসরাতের জন্য এইডারে তুই পছন্দ করছিস নাসির? নাসির সাহেব চোখ দিয়ে ইশারা দিলেন মেহেরুন্নেসাকে এরূপ কথা না বলার জন্য। মেহেরুন্নেসা কারোর কথা শোনার পাত্রী না। তিনি আবার বলেন, এই পোলার তুলনায় আমার আশিক বহুত সুন্দর। মেহেরুন্নেসাকে কথা বলতে না দিয়ে হেলাল সাহেব কথা বলা শুরু করলেন। মেহেরুন্নেসা খেপে গেলেন হেলালকে তার কথার মধ্যে বাহাত ঢুকানোর জন্য। হেলাল সাহেব বলেন, তা তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? সিয়াম বলেন, জি গ্র্যাজুয়েট। মেহেরুন্নেসা বললেন, এত কম পড়াশোনা করছো তুমি? আমার ছোট নাতিরাও তো তোমার তুলনায় বেশি পড়ালেখা করছে। নাসির সাহেব কপাল চাপলেন। মেহেরুন্নেসার ছেলে পছন্দ হয়নি, এই জন্য এরকম উল্টাপাল্টা কথা বলছেন। নুসরাত আর ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলে পক্ষে সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করলো কতজন মানুষ এসেছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বলল, আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কী রকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিচেনে চলে গেল। রোহিণী নুসরাতকে জিজ্ঞেস করলো, কতজন মানুষ এসেছে? নুসরাত মুখ গম্ভীর করে উত্তর দিল, 7 জন। রোহিণী খাবারের ট্রে সাজাতে সাজাতে জিজ্ঞেস করলো, কে কে এসেছে জানো? নুসরাত বলল, ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই আর ছেলের দাদি, আর জানি না। রোহিণী ট্রে নুসরাতের হাতে দিয়ে বলল, ড্রয়িং রুমে গিয়ে টেবিলে সাজাও তাড়াতাড়ি। এর মধ্যে ছেলের মা পারভিন ময়মুনা বললেন, মেয়েকে নিয়ে আসুন, অনেকক্ষণ তো হলো আসলাম। হেলাল সাহেব বলেন, আগে নাস্তা শেষ করুন, তারপর মেয়ে দেখবেন। ইরহাম এসে বলল সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট্ট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে গিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখ দিয়ে এমন ভাব করলেন যেন বমি চলে আসছে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগেই পারভিন বললেন, ওটা খাস না, একদম বিশ্রী।